অনুষ্ঠান একেবারেই শুধু শিক্ষকদের সম্মান জানানোর জন্যই, যদিও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নেপথ্যে এই অনুষ্ঠান আয়োজনের জন্য অনেক শ্রম দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। স্বল্প সময়ের জন্য হলেও আমি শিক্ষা মন্ত্রণালয়ের কঠিন দায়িত্ব আগ্রহ ভরে নিয়েছি, এটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়নি। কারণ আমি সারা জীবন পেশা হিসাবে শিক্ষকতাকেই বেছে নিয়েছিলাম। বিশ্ববিদ্যালয়ের সহকর্মী শিক্ষকগণ অবশ্যই আমার খুব প্রিয়জন, তবে আমার মাতা পিতার পর যাদেরকে সবচেয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তারা হলেন আমার স্কুল কলেজের প্রিয় শিক্ষকবৃন্দ, আমি যাদের স্নেহধন্য ছাত্র ছিলাম। এজন্যই এই মন্ত্রণালয়ে এসে প্রতিদিন যখন স্কুল কলেজের শিক্ষকদের নানা অভাব অভিযোগের কথা শুনি, তাদের দাবি দেওয়ার সম্মুখীন হই, এমনকি সুস্থ মস্তিষ্কে চিন্তা করারও সময় পাচ্ছি না, এত অল্প সময় এত দাবি দেওয়া উপস্থাপিত হচ্ছে। প্রতিদিন অন্তত 4-5টা বড় বড় দাবি আমার কাছে আসে, কিন্তু তারপরও আমি বিরক্ত হই না। আমি নিজেকে অপরাধী মনে করি এবং তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারছি না বলে আমি নিজের কাছেই নিজে ছোট হয়ে যাই। এদেশের পুরো শিক্ষকতা পেশা এবং তার মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ করব বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অন্য সমতুল্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অবহেলিত এবং উপেক্ষিত। স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই তাদের পক্ষে দুঃসাধ্য। শিক্ষকতায় মনোযোগ দেবেন কি করে? বেসরকারি স্কুল কলেজের পরিচালনা বোর্ডের অপরাজনীতির ফলে সেখানে নিয়োগ বাণিজ্যের অভিযোগের কথা শোনা যেত। শুনেছি সর্বস্তরেই শিক্ষা ব্যবস্থায় নিয়োগ বাণিজ্য ছড়িয়ে গেছে, কিন্তু তার বিকল্প হিসাবে যে ব্যবস্থাটি নেওয়া হলো, যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে যোগ্যতা নির্ধারণ এবং পদায়নের পথ যেটা এখন চালু আছে, এর ফলে এই স্বল্প বেতনের শিক্ষকদের নিজ এলাকা ও পরিবার ছেড়ে দূর দূরান্তের স্কুলে গিয়ে কাজ করতে গিয়ে কি দুর্দশা, নিদারুণ দুর্দশার দিন যাপন করতে হয়, তা এক কথায় মর্মান্তিক। সেটাও আমি প্রতিদিন সেগুলো শুনছি। এর একবারে সম্ভব না হলেও অন্তত আংশিক সমাধানের চিন্তা করা যায়। সরকারি সাহায্যের স্কুলগুলোর বাইরেও অসংখ্য শিক্ষক আছেন যারা বলতে গেলে বিনা পারিশ্রমিকে শিক্ষা সেবা দিয়ে থাকছেন। এতে আপনারা নিশ্চয়ই তাদের অনেকেরকে দেখেছেন, প্রতিদিন তাদের সাথে আপনাদের আলাপ হয়, দেখা হয়। তবে একটা কথা বলা প্রয়োজন, যে শিক্ষকরা বঞ্চিত তা ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে সকল পেশার মতো শিক্ষকদেরও একটা জবাবদিহিতা ও দায়িত্ববোধের বিষয় আছে। জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক বিষয়, নজরদারির বিষয়। সবাই উপরে নজরদারি করা হয় যে ঠিক সময় স্কুলে আসছে কিনা, যতক্ষণ থাকার কথা, যতদিন আসার কথা, সেইখানে সেই দায়িত্বগুলো পালন করছেন, জবাবদিহিতার যে প্রশাসনিক ব্যবস্থা। কিন্তু দায়িত্ববোধ হলো একটা নৈতিকতার বিষয়। সেটা হলো আপনি কত আগ্রহ নিয়ে, কত দরদ দিয়ে ছাত্রদের সাথে সংযোগ স্থাপন করে তাদের শিক্ষাদান করছেন। এখন জানি না কি, আগের কালে আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, আমাদের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিত কারো কোনো অভাব আছে কিনা,
কেউ স্কুলে কেন আসতে পারলো না, এগুলো এগুলো তো জবাবদিহিতা না, এগুলো নৈতিকতার বিষয়। আমাদের সমাজের সব ক্ষেত্রেই, সব পেশাতেই নৈতিকতা একটা বড় জিনিস। আপনারা শিক্ষকরা যখন ছাত্রদেরকে শিশুকাল থেকে, ছোটবেলা থেকে পড়াবেন, তখন আমাদের শিক্ষাক্রমে কত দূর আছে আমি জানি না, কিন্তু নৈতিকতাটা শিক্ষাদান একটা বড় জিনিস। 10-12টা নৈতিকতার বিষয় তো আগে আমরা মুখস্থ করে জানতাম, সদা সত্য কথা বলো, এ ধরনের অনেকগুলো, মাতা পিতার সম্মান করো। একটা কথা অবশ্য এখন আর সত্য না যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া তা আসলে হয় না, গাড়ি ঘোড়া অন্যভাবে অনেকে চড়তে পারেন, সেটাও সামাজিক একটা অর্থনৈতিক অবক্ষয়, আমাদের দেশ অর্থনৈতিক ব্যবস্থার অবক্ষয়। আমাদের বড় সমস্যা সরকারের রাজস্ব আয় আন্তর্জাতিক মানদণ্ডে নিম্নতম পর্যায়ে, যে কারণে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষার খাতের সরকারি ব্যয় অতি কম। তারপরেও আমি মনে করি যে সরকারি ব্যয়ের অপচয় ও দুর্নীতি কমানো গেলে এসব খাতের ব্যয় বাড়ানো সম্ভব। সেই চেষ্টা একদিনে হবে না, কিন্তু আমরা হয়তো শুরু করছি। ভৌত অবকাঠামোতে বড় বড় নির্মাণ যেটা দৃশ্যমান, অনেক ক্ষেত্রে তার প্রয়োজনও আছে, কিন্তু মনে রাখতে হবে যে উন্নত মানব সম্পদ ছাড়া আজ পর্যন্ত কোনো দেশ উন্নত দেশের পর্যায়ে যেতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি এবং জাপানের কথা ভাবুন। বিধ্বস্ত অবকাঠামোর দুটি দেশ কি করে 10-15 বছরের মধ্যেই, আমেরিকার সাহায্য ছিল মার্শাল এইড, কিন্তু তারপরও কি করে এত স্বল্প সময়ের মধ্যে তারা আবার একটা বড় অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো? একটা কারণ, মানব সম্পদ ছিল তাদের। তার কিছু মানব সম্পদ আমেরিকাতে চলে গেছে, সেজন্য আমেরিকাও লাভবান হয়েছে জার্মানির সাথে সাথে। আমাদের অপরিকল্পিত শিক্ষা প্রসার হয়েছে, শিক্ষার অনেক প্রসার হয়েছে, কিন্তু সেটা অনেকটাই অপরিকল্পিত। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো তৈরি করেছি আমরা। সেই 55টি বিশ্ববিদ্যালয় সবগুলো এতদিন অভিভাবকহীন হয়ে পড়েছিল। আমি তার মধ্যে 40টা বিশ্ববিদ্যালয়ের বোধহয় অনেক কষ্টে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটি সিবি দেখে 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 এগুলোকে পদায়ন করছি। এটা যে কত কঠিন কাজ সেটা সেটা বোঝা খুব কঠিন। এর জন্য আরো 10-12টা বিশ্ববিদ্যালয় বাকি রয়ে গেছে। আমরা যে এতগুলো বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, এত গ্র্যাজুয়েট উৎপাদন করছি, কিন্তু তার সঙ্গে তো আমাদের কর্মসংস্থানের যোগসূত্র তৈরি করতে পারিনি। এবং এ কারণেই শিক্ষিত বেকারের সমস্যা এখন চরম আকার ধারণ করেছে। আমরা আরেকটি বিষয়, যে আমরা যদি শিক্ষায় সমতার বিষয় বলি, আমরা গবেষণায় দেখেছি যে সব শিশুর মানসম্মত মৌলিক শিক্ষার যে অধিকার, সেখানে যদি বৈষম্য থাকে তাহলে এটা বংশানুক্রমে সেই বৈষম্য চলতে থাকে। আগের কালে জমিদার এবং ভূস্বামী এদের বংশানুক্রমে বৈষম্য, ধনী হতে বলে বৈষম্য তৈরি হতো। এখন কিন্তু শিক্ষার বৈষম্যই অর্থনৈতিক বৈষম্যের সবচেয়ে বড় কারণ বলে আমরা গবেষণায় দেখেছি। একটি আমি যদি আপনার একটু পানি খাবো, সরি, দুঃখিত, ক্ষমা চাচ্ছি। আমাদের একটা জাতীয় শিক্ষানীতি থাকা দরকার অবশ্যই, কিন্তু একটা পরিকল্পিত আধুনিক এবং আমাদের দেশের উপযোগী জাতীয় শিক্ষানীতি তো দূরের কথা। আমরা অন্তর্বর্তী সরকারে এসে স্কুলের শিক্ষাক্রম নিয়েই একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়েছি। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে স্কুলের পাঠ্য বইগুলোতে নতুন দেশ গড়ার একটা প্রত্যয় প্রতিফলিত হওয়াটা অবশ্যই দরকার, কিন্তু আগামী শিক্ষাবর্ষে স্কুলের ছেলে মেয়েদের হাতে নতুন বই তুলে দেওয়ার বাধ্যবাধকতার কারণে মাত্র 2-3 সপ্তাহের মধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন করতে হয়েছে।
তাতে হয়তো কিছু ভুলভ্রান্তি থেকে যাবে। আশা করি সকল মহলের এবং শিক্ষাবিদদের পরামর্শে শিক্ষাক্রমের ধারাবাহিকতা রক্ষা করে পরবর্তীতে আরও সংস্কার সম্ভব হবে এবং সেটার দরকারও আছে। এছাড়া সার্বিক শিক্ষা ব্যবস্থাকে উন্নত ও যুগোপযোগী করার জন্য স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কী কী ব্যবস্থা নেওয়া যায়, কী কী সংস্কার করা যায়, সেজন্য আমি সকল বিশেষজ্ঞ এবং সকল মতামতের সকল আদর্শিক চিন্তাবিদদের কে আহ্বান করছি, তারা বেশি চিন্তা করবেন এবং প্রয়োজনে আমরা একটি সংস্কার কমিটি গঠনের চেষ্টা করব। শিক্ষা কমিশন একটা অনেক বড় জিনিস। আগে যদি শিক্ষার প্রাথমিক সংস্কারটাই না করতে পারি, কিছু দিক নির্দেশনা না দিতে পারি, শিক্ষা কমিশন তো জাতীয় দর্শন, জাতীয় যে অর্থনৈতিক উন্নয়নের কথা চিন্তা করি, সবগুলোর সাথে জড়িত। সেটা হয়তো তো আগামীতে যে নির্বাচিত সরকার আসবে, যাদের জনসমর্থন থাকবে, তারাই সেরকম একটা শিক্ষা ব্যবস্থা, হয়তো পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করতে পারবে। পরিশেষে একটি মন্তব্য করব, যেহেতু আমি বিশ্ববিদ্যালয় অঙ্গনেই সময় কাটিয়েছি সবচেয়ে বেশি, বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবেশ নিয়ে এটাই আমার সবচেয়ে পরিচিত শিক্ষাঙ্গন। আজকাল ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, অনেক কথা হচ্ছে। একটা সমস্যা হলো যে এখনকার তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতি, দুর্বৃত্তায়ন এবং দখলদারির ছাত্র রাজনীতির সঙ্গেই শুধু পরিচিত। ছাত্র জীবনে আমিও রাজনীতি করেছি। আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবনে 60-এর দশকের শেষের দিকে বিশ্বব্যাপী তরুণ সমাজের একটা নবজাগরণ হয়েছিল। তখনকার সমাজের বিশ্বব্যাপী অর্থনৈতিক রাজনৈতিক ব্যবস্থার যত অব্যবস্থা, সেটার বিরুদ্ধে আমেরিকার যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু যুক্তরাষ্ট্র তার অন্যায্য ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়। আমরাও ঢাকাতে বসে তখনকার দিনে যুক্তরাষ্ট্র বিরোধী ভিয়েতনাম যুদ্ধের বন্ধ হোক সেই স্লোগান দিয়ে রাস্তায় বেরোতাম। আমাদের 52-র, 69-এর, 90-এর ছাত্র আন্দোলনে গৌরবময় ঐতিহ্য আছে। মুক্তিযুদ্ধ ছাত্রদের বড় অংশগ্রহণ ছিল। সর্বশেষ আমরা দেখলাম আমাদের ছাত্র জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান, যার প্রেক্ষাপটে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তবে মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বিশ্বমানের উচ্চশিক্ষা ও গবেষণা এবং সেই সঙ্গে মুক্ত চিন্তা ও বুদ্ধিবৃত্তিক চর্চার স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় শিক্ষার্থীরা ভোটার হিসাবে অবশ্যই রাজনীতির অংশ, কিন্তু যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের একটা আচরণ বিধি নির্ধারিত থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও আমি আশা করব নিজেদের ছাত্র শিক্ষকদের নিজেদের প্রজ্ঞা দিয়ে এবং পরিস্থিতির বিবেচনায় তাদের নিজস্ব আচরণবিধি তৈরি করতে পারবেন। আজকে যারা এই বছরের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরস্কৃত হলেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের মাধ্যমে আমরা সমগ্র শিক্ষক সমাজের প্রতি সম্মান জানাই। আপনারা অনেকে অনেক কষ্ট স্বীকার করে এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন, বৃষ্টি উপেক্ষা করে, এবং এসেছেন বলেই অনুষ্ঠানটি সফল হতে পেরেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন যেন আমি কিছু আপনাদের জন্য করতে পারি। ভালো থাকুন। ধন্যবাদ।